আগে এখান থেকে স্টার্ট করব। ইন্টিগ্রেটর ডিফারেন্সিয়েশন এগুলো তো হয়ে গেছে। ওকে, এখান থেকে স্টার্ট করছি। ওকে, আজকে আমাদের টপিক হচ্ছে ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ার। ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ার ওপেনের জন্য খুব একটা ইম্পর্টেন্ট ডিভাইস। এই অ্যাম্পলিফায়ার ইউজ করে আমরা ওই নন ইনভার্টিং, ইনভার্টিং সব টাইপের অ্যাম্পলিফিকেশন করতে পারবো। এখানে ওপেমের দুইটা টার্মিনালি, দ্যাট মিনস ইনভার্টিং এবং নন ইনভার্টিং দুইটা টার্মিনালি এট এ টাইম ইনপুট দেওয়া যায়, এবং দুইটা ইনপুট নিয়ে দুইটা ইনপুটের মধ্যে ডিফারেন্স যেটা হয় সেই ডিফারেন্স থেকেই এই অ্যাম্পলিফায়ারের মাধ্যমে অ্যাম্পলিফিকেশন করা যায়। সো এই জন্য এই অ্যাম্পলিফায়ারকে ডিফারেন্স অ্যাম্পলিফায়ারও বলা হয়। ওকে, ফার্স্টে আমাদের কাজ হচ্ছে এই অ্যাম্পলিফায়ারের আউটপুট ইকুয়েশনটা কিভাবে হয় না সেটা ডেরাইভ করা। সো আমরা ওপেম এর যে ভার্চুয়াল শর্ট সেই প্রপার্টিতে ইউজ করব, দ্যাট মিনস এই প্লাস মাইনাস টার্মিনাল শর্ট, এটা ভার্চুয়ালি শর্ট, এটার উপরে বেস করে আমরা ইকুয়েশন বের করব এবং ফাইনালি ওখান থেকে এর আউটপুট ইকুয়েশন বের করার চেষ্টা করব। আচ্ছা, তা আমরা যদি একটু ভালো করে অবজার্ভ করি তা দেখতে পাচ্ছি যে এখানে ওপেন থেকে যদি আমরা খুলে ফেলতাম তাহলে এখানে এই যে সাপ্লাই, এই সাপ্লাই দুইটা আলাদা সার্কিটে ভাগ হয়ে যাচ্ছে। এই V1টা R1 আর R3 এর মধ্যে অ্যাপ্লাই হচ্ছে। যেহেতু আমরা জানি ওপেন কোনো ইনপুট কারেন্ট ড্র করে না, তাই এই ভোল্টেজটা এদের মধ্যে দিয়ে ফ্লো করবে, মানে কারেন্ট ফ্লো করাবে। তা আমাদের উদ্দেশ্য হচ্ছে এই প্লাস টার্মিনালের ভোল্টেজটা বের করা। তা সেটা আমরা ইজিলি ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করে এভাবে বের করে ফেলতে পারি, যেহেতু R3 অ্যাক্রসে ভোল্টেজটাই আমরা এখানে পাবো। এইভাবে আমরা প্লাস টার্মিনালে ভোল্টেজ বের করতে পারি। আর এই মাইনাস যে টার্মিনাল আছে, ইনভার্টিং টার্মিনাল, এখানকার ভোল্টেজ বের করতে গেলে এখানে দেখা যাচ্ছে আমাদের এখানে একটা সাপ্লাই আছে, বাট নর্মালি আমরা জানি যে আউটপুট থেকেও একটা কারেন্ট এখানে ফিডব্যাক হয়ে আসে, তো আমরা আউটপুট থেকে একটা ভোল্টেজ সোর্স হিসেবে ধরতে পারি। সো দেখা যাচ্ছে যে এই সার্কিটে দুইটা সোর্স আছে। তা আমাদের এই পার্টিকুলার ভ্যালুতে বের করার জন্য ইজি ওয়ে হচ্ছে যে আমরা যদি এখানে সুপারপজিশন থিওরেম ইউজ করি, তা আমরা এইভাবে এখানে সুপারপজিশন ইউজ করতে পারি, যেটা হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিটটা। সুপারপজিশন থিওরেম কি বলে, যে সার্কিটে একাধিক সোর্স থাকলে, মানে ইন্ডিপেন্ডেন্ট সোর্স, সেগুলিকে আমরা ডিঅ্যাক্টিভেট করে একটা সোর্সের জন্য ওই পার্টিকুলার পয়েন্টের যে কন্ট্রিবিউশন সেটা মেজার করব। এভাবে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা সোর্সের জন্য আলাদা আলাদা ভাবে মেজার করব, এবং ফাইনালি ওই ভ্যালুগুলি আমরা সাম করে দিলেই আমরা নেট সার্কিটটা ওই জায়গার যে ভ্যালু সেটা মেজার করতে পারি। সো আমরা ফার্স্ট যেটা করছি যে V2 যে ভোল্টেজ সোর্স সেটাকে অ্যাক্টিভ রেখে বাকিগুলিকে ইনঅ্যাক্টিভ করছি, যেহেতু আরেকটাই আছে। তো আমরা R4 এর অ্যাক্রসে ভোল্টেজটাই হচ্ছে এই জায়গার ভ্যালু, তো আমরা এটাকে V মাইনাস প্রাইম বলছি। দেন আমরা একই জিনিসই রিপিট করছি, যে আমরা আউটপুট থেকে অ্যাক্টিভ রাখছি আর ইনপুটের V2 টাকে ইনঅ্যাক্টিভ করে দিচ্ছি। তাহলে এখন এই জায়গার ভোল্টেজটা R2 এর অ্যাক্রসে ভোল্টেজ সাহায্যে মেজার করা যায়, আমরা এটাও মেজার করলাম। তাহলে সুপারপজিশন থিওরেম হিসেবে এই জায়গার ভ্যালুটা হবে বেসিক্যালি ইন্ডিভিজুয়ালি যে মেজার করলাম তাদের সামের সমান। ওকে, এইভাবে আমরা আসলে দুইটা পয়েন্টের ভ্যালু পেয়ে গেলাম, একটা হচ্ছে ইনভার্টিং টার্মিনালের আর একটা নন ইনভার্টিং টার্মিনালের। এখন আমাদের কাজ হচ্ছে যে এই দুইটাকে কম্পেয়ার করে ওখান থেকে ফাইনাল যে আউটপুটের ভ্যালু সেটা মেজার করা। তাহলে আমরা ওই 1 নম্বর ইকুয়েশনে 2 এবং 5 নম্বর ইকুয়েশন থেকে ভ্যালুগুলো বসিয়ে দিলে এরকম একটা ভ্যালু পাচ্ছি। দেন আউটপুটটাকে রেখে বাকি সবকিছু রাইট সাইডে নিয়ে গেলে এরকম একটা ফরম্যাটে আসতেছে। তাই এখানে দেখা যাচ্ছে কিছু জিনিস কমন আছে, তো এগুলি ক্যান্সেল হয়ে যাবে, এবং ফাইনালি আমরা যে ইকুয়েশনটা পাচ্ছি সেটা দেখতে হচ্ছে এরকম কিছু একটা। সো এখানে যে ইকুয়েশন পেলাম এটাই হচ্ছে এই ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ারের জন্য একটা জেনারেলাইজ ইকুয়েশন। ঠিক আছে, তাই এই ইকুয়েশনটা আমরা ব্যবহার করতে পারি, বাট এখানে যেহেতু আলাদা আলাদা রেজিস্ট্যান্স আছে, তা আমরা যদি চাই যে একটা ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ার পারফেক্টলি কাজ করে, তো এখানে আমাদের সার্কিটটাকে কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হবে। বাট এই ইকুয়েশনটা আমাদের দরকার পড়বে তখনই যদি আমরা চাই যে এই সার্কিটটা পারফরমেন্স কেমন, দ্যাট মিনস এই সার্কিটের CMR বা CMRR কত সেটা মেজার করতে তখন আমাদের এই পার্টিকুলার ইকুয়েশন ব্যবহার করতে হবে। সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। তাহলে আমরা চাচ্ছি যে একটা ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ার জাস্ট দুইটা ইনপুটের মধ্যে ডিফারেন্স বের করবে, আর বের করার পরে কে কোনো একটা কিছু ভ্যালু দিয়ে অ্যাম্পলিফিকেশন করবে, দ্যাট মিনস একটা মাল্টিপ্লাইং ফ্যাক্টর থাকবে বা গেইন থাকবে। তাহলে আমাদের এখানে সার্কিটটাকে এইভাবে রাখলে হবে না, এদের একটা রিলেশন আনতে হবে। কি রিলেশন?
সেটা হচ্ছে যে আমরা যে মেইন সার্কিট, এই সার্কিটটা ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার যে আমরা চাচ্ছি যে দুইটা জিনিসের বিয়োগফল বের করবে, এটা এরকম তখনই কাজ করবে যখন নন ইনভার্টিং টার্মিনালের এই রেজিস্ট্যান্সের সাথে এই রেজিস্ট্যান্সের রেশিও, দ্যাট মিনস R3/R1 এর যে রেশিও হবে, এবং ইনভার্টিং টার্মিনাল এই ফিডব্যাক রেজিস্ট্যান্সের সাথে এর যে রেশিও, দ্যাট মিনস R4/R2 যেটা হবে, এই রেশিওর গুলির যে ভ্যালু হবে সেটা ইকুয়াল হতে হবে। দ্যাট মিনস নন ইনভার্টিং টার্মিনালের এখানকার রেশিও, ইনভার্টিং টার্মিনালের এখানকার রেশিও সেম হতে হবে। সো এইভাবে যদি রেশিও সেম হয়, শুধুমাত্র তখনই এই সার্কিটটা বেসিক্যালি একটা পিওর ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ারের মতো কাজ করবে। আর এদের যে রেশিও, এই রেশিওটাকে আমরা এই পার্টিকুলার সার্কিটের জন্য গেইন বলি। তা আমরা এটা মেজার করতে পারি হবে যে ওকে ঠিক আছে, আমরা দুইটা রেজিস্ট্যান্স ভ্যালু আর নিলাম, নিচের দুইটা, আর উপরের গুলি আমরা এম আর নিচ্ছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রেশিও হয়ে যাচ্ছে এম, যেটা বেসিক্যালি এই পার্টিকুলার সার্কিটের জন্য গেইন। তো এই ভ্যালুগুলো এখানে বসালে আমরা এদের এরকম একটা অ্যারেঞ্জমেন্ট হবে। তো এখানে কিছু ভ্যালু আমরা ক্যান্সেল করে দিতে পারবো। তো ফাইনালি এরকম একটা ভ্যালু থাকবে। আর এখান থেকে যেহেতু দুই পাশেই সেম গেইন, কমন নিলে আমরা যে ইকুয়েশনটা যাচ্ছে এটি। সো এটাই হচ্ছে ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ারের জন্য আউটপুটের ইকুয়েশন, যেখানে এম হচ্ছে তাদের ডিফারেনশিয়াল গেইন। সো এই পর্যন্ত কি আমরা বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ারের অনেক অ্যাপ্লিকেশন আছে। আমরা এটা চাইলে যে কোনো একটা ইনপুট নিয়ে ওটাকে অ্যাম্পলিফিকেশন করতে পারি, দ্যাট মিনস ইনভার্টিং অ্যাম্পলিফিকেশন করতে পারি, নন ইনভার্টিং করতে পারি। ইভেন আমরা চাইলে এট এ টাইম দুইটা ইনপুট দিয়ে দুইটা বিয়োগ ফলও বের করতে পারি। সো আমরা এই বিয়োগ ফল বা এগুলো যেহেতু করতে পারছি, ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ারের সবচেয়ে বড় একটা অ্যাম্পলিফিকেশন মানে অ্যাপ্লিকেশন হচ্ছে নয়েজ ক্যান্সেলেশনের জন্য। তার মানে আমরা যখন চাই যে কোনো নয়েজ ক্যান্সেল করতে, তখন আমরা নয়েজ ক্যান্সেল করে অ্যাম্পলিফিকেশন করতে, তখন আমরা ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ার ইউজ করতে পারি। আচ্ছা, কেন নয়েজ ক্যান্সেলেশন ইস্যু আসবে? সেটা হচ্ছে যে আমরা যখন কোনো স্মল সিগন্যাল, ধরো মিলি ভোল্ট রেঞ্জ আছে, এরকম সিগন্যালকে অ্যাম্পলিফিকেশন করে ইউজেবল রেঞ্জ আনবো, মানে ভোল্ট রেঞ্জে এনে ওকে ইউজ করব বা প্রসেস করব, তখন আমাদের ফার্স্ট স্টেপে হচ্ছে এই স্মল সিগন্যাল গুলিকে অ্যাম্পলিফিকেশন করতে হবে, তাকে গেইন দ্বারা অ্যাড করতে হবে। আচ্ছা, তোমরা কখনো ল্যাবে মাল্টিমিটার দিয়ে ভোল্টেজ মেজার করেছো? জি স্যার। আচ্ছা, বলো তো মাল্টিমিটার যখন কোনো সার্কিটে বসানোর আগে দুইটা প্রব এমনি ধরলে এয়ারের মধ্যে, ওখানে কি রেজাল্ট জিরো থাকে সবসময় নাকি কিছু ভোল্টেজ দেখে ফ্ল্যাকচুয়েটিং? ভোল্টেজ থাকে। আচ্ছা, ভোল্টেজ পে। আচ্ছা, তো এটা একটা এক্সাম্পল বুঝলাম। তোমরা কখনো টেলিভিশনে দেখেছো যে ডিশের ক্যাবেল বা আমরা যে ক্যাবেল থাকে, ক্যাবেল কানেকশনটা যদি খুলে ফেলি, তারপরে টিভিতে অন করি, সামহাও ফ্রি এয়ার, যেমন আমাদের দেশে কি বিটিভি, বিটিভি কি এমনি আসে, দেখেছো কখনো? জি স্যার, দেখছি। তার মানে অ্যান্টিনা ছাড়া বিটিভি আসতেছে? টিভিতে ভিতরে কি অ্যান্টিনা আছে? না স্যার। তাহলে কিভাবে রিসিভ করছে? তার মানে আমাদের এয়ারের মধ্যে এই সিগন্যালটা আসতেছে, তা আমি কোনো ক্যাবেল দিয়েও দিচ্ছি না কানেকশন, টিভির ভিতরেও কোনো আলাদা কোনো রিসিভার নাই ডাইরেক্টলি রিসিভ করার জন্য। সো আমরা তো ক্যাবেল দিয়ে তো ওইটাই করি যে সিগন্যালটা দেই, টিভি ওটাকে প্রসেস করে যে ফ্রিকোয়েন্সি দেখতে চাচ্ছি ওটা দেখতে পাচ্ছি। তার মানে দেখা যায় যে আমরা যে এয়ার থেকে যে সিগন্যাল আসছে, ওখানের মধ্যে প্রচুর সিগন্যাল আছে। যেমন আমাদের কি এরকম টেলিভিশন সিগন্যাল বলো, রেডিও সিগন্যাল বলো, মোবাইলের জন্য যে সিগন্যাল বলো, ওয়াইফাই এর সিগন্যাল বলো, বিভিন্ন সিগন্যাল আমাদের ইয়েতে ফ্রি এয়ারের মধ্যে ঘুরে বেড়াচ্ছে না? আচ্ছা, তাহলে এখন আমাকে বলো, এই সিগন্যাল গুলির তো একটা এফেক্ট আছে, এগুলি যদি পার্টিকুলার পারপাসে যখন যখন তুমি সাপোজ মোবাইলের জন্য ইউজ করছো বা ওয়াইফাই এর জন্য কাজ করছো, তখন কি তোমার টেলিভিশনের সিগন্যাল বা এগুলি কি তোমার জন্য রিকোয়ারমেন্ট, তুমি কি এগুলি চাচ্ছ না, এগুলো আনওয়ান্টেড সিগন্যাল? আনওয়ান্টেড। সিমিলার ভাবে ধরো যে যখন আমি ধরো একটা পার্সন, কোন একটা পার্সন গেল ইসিজি করতে, তা আমরা জানি ইসিজি কি, তোমার হার্টের থেকে তার ইলেকট্রিক্যাল সিগন্যালের ডাটাটা রিড করবে। হার্টের থেকে কি অনেক বেশি ভোল্টেজের সিগন্যাল হয় নাকি খুবই অল্প ভোল্টেজের সিগন্যাল থাকে? কখনো কি দেখেছো তোমরা কেউ এরকম? জানো ইসিজি জিনিসটা কি জানো? জি স্যার।
ডায়াগনস্টিক সেন্টার গুলিতে গেলে করে, কারো হার্টের পেশেন্ট বা কারো যদি প্রবলেম হয় তখন এরকম ইসিজি বলে একটা জিনিস করে, দেখেছো কখনো? স্যার ওই ইসিজি মানে ইলেকট্রোকার্ডিওগ্রাফি না? হ্যাঁ অবশ্যই, ওইটাই বলছি। আচ্ছা, তা এই জি স্যার। সিগন্যাল গুলি কি অনেক বেশি ভোল্টেজে থাকে? আমরা কি বডি থেকে এরকম বেশি ভোল্টেজ হলে শর্ট খেতাম, এরকম হয় না? তাহলে আমাদের কি করে, মেশিন ইউজ করে বডির ভিতর থেকে যে অল্প যে সিগন্যাল হচ্ছে সেটা মেজার করে। আচ্ছা, তাহলে এই সিগন্যাল গুলি মিলি ভোল্ট রেঞ্জে থাকে। তাহলে আমরা ধর একটা পার্সনে ইসিজি করব, তার ঠিক সেই ও পার্সনের সিগন্যালটাকে যদি আমরা বললাম ধরো যে সাপোজ ভিআই, তা আমরা যদি এইটা একটা নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার দিয়ে অ্যাম্পলিফিকেশন করতাম, তাহলে কি এফেক্টটা কি হতো? নন ইনভার্টিং অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর এখানে আমরা জানি যে এরকম একটা গেইন আছে, তুমি অনেক বেশি গেইন এই রেজিস্ট্যান্স ভ্যারি করে করতে পারো। বাট যখন এই সিগন্যালটা নিয়ে এসে অ্যাম্পলিফিকেশন করবে এরকম স্মল সিগন্যাল, তা আমরা জানি যে স্মল সিগন্যালে এই যে আমরা টেলিভিশনের সিগন্যাল যে ফ্রি পেয়ে যাচ্ছি টিভির পিছনে একটা জাস্ট তার দিলে বা এমনি, তাহলে তুমি যখন এরকম সিগন্যাল মেজার করবে ওখানেও তো ওয়্যার বাই আছে, তা ওখানেও কি আনওয়ান্টেড সিগন্যাল গুলো অ্যাড হয়ে যাবে না? বুঝতে পারছি কি কি বলছি? জি স্যার। তাহলে তুমি যে সিগন্যাল থেকে অ্যাম্পলিফিকেশন করতে যাচ্ছ এটাও খুবই অল্প অ্যাম্পলিটিউডে মিলি ভোল্ট রেঞ্জে, তা নয়েজও তো একই লেভেলের। তা যখন তুমি অ্যাম্পলিফিকেশন করবা শুধু কি ইনপুট সিগন্যালতে অ্যাম্পলিফিকেশন হবে না নয়েজটাও অ্যাম্পলিফাই হয়ে যাবে? নয় সহ। আমি কি এরকম চাচ্ছি যে নয়েজ সহ অ্যাম্পলিফাই করলে তো আমি ওই সিগন্যালটা অ্যাকচুয়াল কি টাইপের ডাটা ছিল ওটাই বুঝবো না? বুঝতে পেরেছো? সো ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ারে কি বেনিফিট আছে সেটা বলি, যে সেটা হচ্ছে যে আমরা ধরো এক নাম্বার ইনপুট যেটা ছিল টার্মিনাল, নন ইনভার্টিং টার্মিনালে ইনপুটটা অ্যাপ্লাই করলাম, আর ইনভার্টিং টার্মিনালে দুই নাম্বার যে সাপ্লাই ছিল যেটা ওটাকে জিরো বল করে দিলাম, ঠিক আছে? এখন যদি আমরা ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ার একটা গেইন সেট করলাম, যে কোনো একটা গেইন ধরলাম, এই একই সিমিলার ভ্যালুর গেইন আমরা অ্যাডজাস্ট করলাম, তাহলে আমরা যদি এই সিগন্যালটা এখানে অ্যাপ্লাই করি দেখো তো এর সাথেও কি নয়েজ অ্যাড হবে না? ইনপুটে নয়েজ আসবে? জি স্যার। এই টার্মিনালে কি নয়েজ অ্যাড হবে না? নয়েজ কি শুধু একটা টার্মিনালে যাবে নাকি দুই টার্মিনালে গিয়ে একই এফেক্ট ফেলবে? তো দুইটা মিলি। তাহলে আমরা এইখানে কি পারবো, এটা হচ্ছে এই V1 এর জন্য, আর বিয়োগ করবো যখন V2 তে আমরা কি পাবো, এই জিরো মাইনাস সেম নয়েজ, তাহলে নয়েজ গুলো কি হয়ে যাচ্ছে, ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো ফাইনালি তুমি কি পাচ্ছ, একটা অ্যাম্পলিফিকেশন গেইন ইনটু VI। তাহলে আমরা এইভাবে নয়েজ ক্যান্সেল করতে পারি, দেখতে পাচ্ছ? তার মানে চ্যানেলের নয়েজ বা এইভাবে নয়েজকে ক্যান্সেল করে অ্যাম্পলিফিকেশনের জন্য ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ার খুবই ইম্পর্টেন্ট। যেমন তোমাকে একটা ইনফরমেশন দিই তাহলে বুঝবা, আমাদের এখানে একটা ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ার কেনা হয়েছিল, মানে আমাদের একটা বায়োমেডিক্যাল ল্যাব আছে জানো তো, তো ল্যাবের মধ্যে কিছু ইকুইপমেন্ট আছে, তো একটা ভালো ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ার প্রাইস দেখা গিয়েছে যে প্রায় 20,000 প্লাসও হতে পারে, 30,000 40,000ও হতে পারে যদি একটা অ্যাকুরেট মানে একদমই ভালো রেটের যদি তোমরা ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ার কেনো। বাট আমরা দেখতে পাচ্ছি একটা ওপেম দিয়ে ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ার বানাতে তোমার কত টাকা প্রয়োজন পড়তে পারে? তুমি একটা, তোমাকে যদি বলো একটা ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ার বানাও, তুমি তুমি কয় টাকা খরচ হবে তোমার? এনি আইডিয়া? ওকে, তা চিন্তা করো, তাহলে আমরা এখানে কিছু অ্যাপ্লিকেশন আছে এগুলি তোমরা দেখে নিও, আর কিছু অ্যাডভান্টেজেস আছে তো এগুলি অ্যাজ ইউজুয়াল, বা ডিসঅ্যাডভান্টেজ কি সেটা আমি বলে দিচ্ছি। যে ইনস্ট্রুমেন্টেশনে কিছু বড় প্রবলেম আছে, সেটা হচ্ছে যে এর রেশিও অ্যাডজাস্ট করা। তো আমরা এরকম কি দেখেছিলাম, এই রেশিওতে ম্যাচ করা ডিফিকাল্ট, কারণ রেজিস্ট্যান্সের ভ্যালুগুলি একই মানের রেজিস্ট্যান্স অনেকগুলি নিলেও সবগুলি ভ্যালু সেম হয় না, সো এই রেশিওটা অ্যাডজাস্ট করা ডিফিকাল্ট। সেকেন্ড হচ্ছে এই রেশিওটাকে আমরা বলছিলাম কি, গেইন। তা আমরা যদি সামহাও গেইনকে চেঞ্জ করতে চাই, তা গেইনের ভ্যালু চেঞ্জ করতে গেলে এটা রেশিও চেঞ্জ করতে হবে। তা একটা রেশিও চেঞ্জ করলে অন্যটার রেশিও সেম হতে হবে। সো শুধু একটা রেজিস্ট্যান্স চেঞ্জ করে এর গেইন অ্যাডজাস্ট করা যাবে না, গেইন চেঞ্জ করতে গেলে দুই সাইডেরই রেজিস্ট্যান্স চেঞ্জ করতে হবে, সো গেইন চেঞ্জ করা ডিফিকাল্ট। আর যেহেতু ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ারে আমরা নন ইনভার্টিং টার্মিনালে এখন ইনপুটটা একটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসের ভোল্টেজটাকে নিচ্ছে এভাবে, সো ওপেম এর যে একটা প্রপার্টি ছিল ইনপুট ইম্পিডেন্স অনেক হাই, তা আমরা জানি একটা ইনপুট রেজিস্ট্যান্সের সাথে এখানে যদি একটা রেজিস্ট্যান্স দাও এটা কি সিরিজে থাকবে না প্যারালালে থাকবে? যখন আমরা প্যারালাল।
তাহলে এই ইনপুট রেজিস্ট্যান্সটা যত ভ্যালু বড় নাও, ধরো আমরা এটা 10K নিলাম, আমরা জানি ওপেম এর ইনপুট রেজিস্ট্যান্স ইন্টারনাল হচ্ছে কত, ইনফিনিটির মতো। তাহলে বলো তো এখন এর ইকুইভ্যালেন্ট ইনপুট রেজিস্ট্যান্স কত হয়ে যাচ্ছে? স্যার 100K কম। এখানে তো আমি 10K দিয়েছি। জি স্যার, 10K কম। তাহলে এমনি যেটা বলছিলাম যে ইনফিনিটি অথবা মেগা ওহম রেঞ্জে এটা ভ্যালু তো কমে গেল না? সো এখানে ইনপুট রেজিস্ট্যান্স কমে যাচ্ছে, সেটাই বলছি যে এটা একটা প্রবলেম। সো এই প্রবলেমগুলির যে সলিউশন সেটাই তোমরা মেজারমেন্ট কোর্সে দেখেছো, যে যেটার নাম হচ্ছে ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার মডিফাইড যে ভার্সন, এটা হচ্ছে ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার। দেখা হয়েছে না তোমাদের? জি স্যার। আচ্ছা, তাহলে ওইটা আমাদের কোর্সে নাই, বাট ওইটা বেসিক্যালি এর মডিফাইড, যেখানে গেইন অ্যাডজাস্টমেন্টের প্রবলেমও সলভ করা হয়েছে, যাতে গেইন অ্যাডজাস্ট করার জন্য সার্কিটে ব্যালেন্স করতে হবে না, আর ব্যালেন্স জিনিসটা একবারে ফিক্স করে দেওয়া যায়। আর ইনপুট সাইডে দুইটা বাফার দিয়ে বেসিক্যালি ইনপুট ইম্পিডেন্সের ভ্যালু যে ম্যাচিং সেটা ইমপ্রুভ করা হয়েছে। সো এটা হচ্ছে ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ারের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ছিল। এখন আমাদের যেটা লাগবে এই কোর্সে সেটা হচ্ছে যে ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ারকে ব্যবহার করে আমরা চাচ্ছি যে যোগ বিয়োগের কাজটা করতে। সো আমাদের এখানে বেসিক্যালি একটা মডিফাইড সার্কিট দরকার হবে। তো এই মডিফাইড সার্কিটটা আমরা কিভাবে ডিজাইন করছি, যে আমরা এখানে ইনভার্টিং এবং নন ইনভার্টিং যে ব্রাঞ্চ আছে সেখানে অ্যাডিশনাল কিছু টার্মিনাল অ্যাড করে দিচ্ছি। কিভাবে অ্যাড করছে, যে আমরা যেখানে আগে একটা ইনপুট ছিল ওর সাথে প্যারালালি অনেকগুলি সোর্স আর তার সাথে সিরিজ রেজিস্ট্যান্স অ্যাড করে এভাবে ইনভার্টিং এবং নন ইনভার্টিং ব্রাঞ্চে আমরা অ্যাডিশনাল এলিমেন্ট বসিয়ে দিচ্ছি। আচ্ছা, তা এটা বসানোর পরে আমরা যেটা দেখছি যে এরকম, যেহেতু আমরা জানি যে ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার শুধুমাত্র ব্যালেন্স হলেই কাজ করবে, কারণ আমরা অনেকগুলি অ্যাডিশনাল রেজিস্ট্যান্স ইনভার্টিং এবং নন ইনভার্টিং দুই জায়গায় বসিয়ে দিয়েছি। তাই এটাকে ব্যালেন্স হিসেবে কাজ তখনই করবে, মানে পারফেক্টলি একটা ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার মতো কাজ করবে, যখন এখানে এই রেজিস্ট্যান্সের সাথে প্রত্যেকের রেশিও যেটা থাকবে, দ্যাট মিনস এই আর এ ডিভাইড বাই আর এ ওয়ান, মানে এই দুইটা রেশিও, দেন এই দুইটা রেশিও বা এইগুলি প্রত্যেকের রেশিও যখন আমি মেজার করব এবং এদের রেশিও গুলি নন ইনভার্টিং গুলির সাম করব, সেটা যে ভ্যালু হবে সিমিলার ভাবে ইনভার্টিং টার্মিনালও এদের রেশিও, এটার রেশিও, এইভাবে করে যে যতগুলি সংখ্যা থাকবে প্রত্যেকের রেশিও যেটা পাবো তাদের যে সাম হবে এই দুটো সাম ইকুয়াল হবে। সো এটা সোজা ভাষায় বলতে গেলে বোঝা যাবে যে ইনভার্টিং টার্মিনালে, সরি নন ইনভার্টিং টার্মিনালে টোটাল যে গেইন দিব অ্যাড হবে, দ্যাট মিনস এদের এর রেশিওটাকে তো আমরা গেইন বলবো। এখানকার গেইন, এই জায়গায় গেইন বা এখানকার গেইন, সব গেইনগুলির সাম ইনভার্টিং টার্মিনালের গেইনগুলির সামের সমান করতে হবে। যদি এটা হয় তখনই এটা পারফেক্টলি কাজ করবে। আচ্ছা, তো এই জিনিসটা করার জন্য মানে এমন কোনো ইয়ে নেই যে উপরে যদি আমার 10টা ব্রাঞ্চ আলাদা প্যারালাল হয় নিচে, তো উপরে আমি দুইটা দিয়েও একই কাজ করতে হবে। দ্যাট মিনস এখানে ব্রাঞ্চের সংখ্যা সমান হলেও প্রবলেম নেই, যদি ডিফারেন্ট হয় সেটাও আমার প্রবলেম নেই। তাহলে এই জিনিসটা যদি আমি সামহাও ব্যালেন্স করতে পারি তখন এই ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ারটা একটা এই টাইপের জেনারেলাইজ ফর্মে কাজ করবে। তার মানে তখন প্রত্যেকে তার ইন্ডিভিজুয়াল গেইন এবং তাদের ভ্যালুটাকে যদি নন ইনভার্টিং এ দেই তাহলে প্লাস হিসেবে ইনপুট হবে, আর যদি ইনভার্টিং এ দিই তাহলে মাইনাস হিসেবে ইনপুট হবে। সো এই ইকুয়েশনটা ব্যবহার করে আমরা যে কোনো যোগ বিয়োগের যে সিরিজের ইকুয়েশন সেগুলি সলভ করতে পারি। সো এই পর্যন্ত কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। ওকে, তাহলে আমরা এর অ্যাপ্লিকেশন দেখবো। এখানে দুইটা প্রবলেম করে দেওয়া আছে, তা আমি সেকেন্ডটা দেখাই, প্রথমটা তোমরা নিজেরা দেখে নিও। এই সেম দুইটা প্রবলেম আমরা আগে করেছিলাম, সেটা ছিল বেসিক্যালি ইনভার্টিং অ্যাম্পলিফায়ার বা ইনভার্টিং অ্যাডার ইউজ করে। তা আমরা ওই প্রবলেমটাই আবার দেখছি যে সেম জিনিসটা আমরা চাইলে ইনভার্টিং অ্যাডার না দিয়ে ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার ইউজ করে করতে পারি। ওকে, এখানে অনেক এক্সট্রা কথা আছে যেটা তোমাদের বোঝার জন্য দিয়েছে, হয়তো তোমাদের করার সময় এত কিছু লিখতে হবে না। আচ্ছা, তাহলে আমরা যেটা ফার্স্টে করবো যে এই সার্কিটে ইকুয়েশন যেটা দেওয়া থাকবে সেটার ইনভার্টিং আর নন ইনভার্টিং গুলি দেখে নিব। দ্যাট মিনস আমরা যদি ভি আউটপুট থেকে আবার আরেকবার লিখে নেই, তো এখানে V1 হচ্ছে পজিটিভ আর V3 হচ্ছে পজিটিভ, আর এটা বাদে যা যা ছিল দ্যাট মিনস 3V2 এটা নেগেটিভ আর V4 হচ্ছে নেগেটিভ। তাহলে দেখো তো এদের নেট গেইন কত আছে পজিটিভ টার্মিনালে? 5 5। আর নেগেটিভ টার্মিনালে কত আছে? 4
4 আমরা এইভাবে মেজার করে নিব। দেন আমাদের কাজ হচ্ছে যে ওকে তাহলে ডিফারেন্স কত হচ্ছে 1, 1 শর্টেজ কোথায় আছে, ইনভার্টিং না নন ইনভার্টিং? স্যার ইনভার্টিং। তা আমাদের ইনভার্টিং টার্মিনালে এই 1 ভোল্টেজটা কানেক্ট করতে হবে, বাট আমরা যদি এখানে 1 ভোল্টেজটা কানেক্ট করি, মানে গেইন, সরি ভোল্টেজ না, তাহলে আমাদের এখানে একটা অ্যাডিশনাল গেইন অ্যাড করতে হবে মাইনাস লিখে, বাট এর সাথে একটা ইনপুট ভ্যালু দিতে হবে। আমরা কি চাবো যে এই ইকুয়েশনের ভ্যালুটা সামহাউ চেঞ্জ হয়ে যাক, না স্যার। গেইন অ্যাড করে? তাহলে আমরা এখানে ইনপুট হিসেবে 0 অ্যাড করে দিব। দ্যাট মিন্স আমরা যদি গেইন দিচ্ছি 1 ব্যালেন্স করার জন্য, বাট ইনপুট যদি 0 দিয়ে দিই, তাহলে নেট আউটপুট ইকুয়েশনটা সেম থাকবে, বাট সার্কিটটা ব্যালেন্স হয়ে যাবে, যার ফলে আমরা এতে ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ার ইউজ করে করতে পারবো। সো আমরা এই যে এরকম একটা ইকুয়েশন পেলাম, যেটা আমি লিখলাম উপরে, আর এটাকে যদি আবার যদি কমন নাও, তাহলে বুঝে যাবে যে এগুলি হচ্ছে আমরা নন ইনভার্টিং এ দিব, আর এই টার্মিনাল গুলি ইনপুট গুলি আমরা ইনভার্টিং এ দিব, আর নেট আউটপুটে কোনো চেঞ্জ নেই এখানে। সো আমরা এই ইকুয়েশনটা ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ার যে মডিফাইড ইকুয়েশন আছে জেনারেল, সেটার সাথে কম্পেয়ার করলে তা আমরা দেখতে পাচ্ছি যে নন ইনভার্টিং এর জন্য আমরা এই দুইটা ভ্যালু, আর এই তিনটা ভ্যালু হচ্ছে বেসিক্যালি ইনভার্টিং টার্মিনালের জন্য। তাহলে আমাদের এখানে যেহেতু গেইন আলাদা, তাহলে আমরা এগুলির এলসিএম করে নিব, এবং উপরে যেহেতু সবগুলিরই আর এ কমন, যেহেতু এটা নন ইনভার্টিং, আমরা এখান থেকে আর এর ভ্যালু বসিয়ে দিয়ে তাহলে আমরা 6 কে ধরে নিলাম এলসিএম ভ্যালু থেকে, বাকি দুইটা রেজিস্ট্যান্স ক্যালকুলেট করলাম। আর এখানে যেহেতু গেইন 311, তাহলে আমরা এখানেও এলসিএম করলে 3 পাবো। সো আমরা আরবির ভ্যালু 3 ধরে নিয়ে সিমিলার ওয়েতে বাকি ভ্যালুগুলি আমরা ক্যালকুলেট করে নিব। ওকে, যখন আমাদের এইভাবে ক্যালকুলেশন হয়ে যাবে, দেন আমাদের কাজ হবে আমরা সার্কিটটা বসাবো, বসিয়ে ওই পার্টিকুলার ভ্যালু এবং ইনপুট গুলি বসিয়ে দিব। সো এটা কি বুঝতে পেরেছি? জি স্যার। তারপরে তোমার এটা ড্র করা হয়ে গেলে, যেহেতু লাস্ট এটা বলেছিলাম এটা সেম আগের প্রবলেমটা, ওখানে ইনপুট দেওয়া ছিল, ওই ইনপুটের বসিয়ে ক্যালকুলেশন করে ওয়েভ শেপ ড্র করে দিতে হবে। ঠিক আছে, এটা জাস্ট সিমিলার আগের জিনিসটাই, তা তোমরা পরে দেখে নিও। আর এটা রিলেটেড স্যার। আরেকটা, হ্যাঁ বলো। স্যার আরবি 3 তে স্যার 0 ভোল্ট দেওয়া হয়েছে, এটা আরবি3 0 ভোল্ট দিয়েছি, কারণ আমি একটু আগেই বলেছিলাম যে আমরা চাচ্ছিলাম যে এই সার্কিটে কি কোনো মডিফিকেশন করতে, মানে আহ, যে ইকুয়েশনটা দেওয়া আছে আমরা তো এটাই চাচ্ছি, আউটপুট কি চেঞ্জ করতে চাচ্ছি? না চাচ্ছি। স্যার। কিন্তু আমরা চাচ্ছি সার্কিটটা যাতে ব্যালেন্স হয়ে কাজ করে। দেখো এখানে যদি একটা এক্সট্রা 1 দাও, তাহলে এটা হয়ে যাচ্ছে 5, তাহলে উপরে আর নিচে ইনভার্টিং না নন ইনভার্টিং এ গেইন সেম হয়ে যাচ্ছে না? তা আমরা গেইন সেম করার জন্য একটা এক্সট্রা ব্রাঞ্চ অ্যাড করছি, যেখানে গেইন সেট করব 1। কিন্তু আমরা যেহেতু চাচ্ছি না যে এই ইকুয়েশনটা এটাই থাকুক, চেঞ্জ না হোক, তাহলে এই জন্য আমাদের ইনপুটটাকে 0 দিতে হয়েছে। বুঝতে পেরেছো? আর এটা হচ্ছে আমাদের সেই গেইন, এই অ্যাডিশনাল জিনিসটা অ্যাড করতে হয়েছে। এই জিনিসটা কিভাবে অ্যাড করেছি আমরা? আমরা এই যে সার্কিটটা বানিয়েছি, এই সার্কিটে এই পর্যন্ত হচ্ছে টিপিক্যাল যে আমার যে আউটপুটটা হয় সেই হিসেবে। আর যেহেতু কি বলা হচ্ছে একটা এক্সট্রা গেইন 1 অ্যাড করতে হবে ইনভার্টিং টার্মিনালে, এখানে যেহেতু 3, এখানে যদি 3 দিই তাহলে গেইন কত হচ্ছে? জি স্যার, বুঝতে পারছি। তা আমরা ওখানে ইনপুট 0 দিয়ে দিলাম। সো আশা করি এটা বুঝতে পেরেছো। এই টাইপের প্রবলেম, মানে এখানে মানে এটা আগেরটা দেখলে আরো ক্লিয়ার হবে। আর এই টাইপের জিনিস আমরা এরপরেও আমি দেখিয়ে দিয়েছি, যে তোমাদের এরকম কিছু ট্রান্সফার ফাংশন আমি দিয়েছিলাম ল্যাবের জন্য প্র্যাকটিস করার জন্য, দিয়েছিলাম না আগে, মনে আছে? এটা কি করতে পেরেছিল? স্যার এটা একটু দেখা দিলে ভালো হতো স্যার, মানে এটা দেখতে আমি আর প্রবলেম আছে। দেখাবো না, আমি এটা করে দিয়েছি এখানে, এই নোটটা মোটামুটি হয়ে গেছে, আমি দিয়ে দিব। এই প্রবলেমটা আমি 2বার করে দিয়েছি, মানে যে যেভাবে ইচ্ছা তোমরা করতে পারো। ফার্স্টে দিয়েছি যে তুমি যদি এটা ইনভার্টিং অ্যাডার দিয়ে করতে চাও তাহলে কিভাবে করবে, স্টেপ গুলি এবং ক্যালকুলেশন সার্কিট সব দেওয়া আছে। আর সেকেন্ড হচ্ছে যে কেউ যদি চায় যে না আমি ইনভার্টিং অ্যাম্পলিফায়ার না, ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ার দিয়ে এই জিনিস করব, সেটাও আমি এখানে দিয়ে দিয়েছি, যাতে তোমরা ওই দুইটা প্রসেস আরো ভালো করে বুঝতে পারো। তো আমি এইটার এক্সপ্লেন করছি না, এটা তোমরা দেখে নিও। ঠিক আছে, এখানে জি স্যার। 4টার মধ্যে আমি 3টা করে দিয়েছি, লাস্ট যে প্রবলেমটা ছিল সেটা আমি আর করে দেয়নি, কারণ এইটা এগুলি বুঝলে এটা না পারার কোনো কারণ নেই। ঠিক আছে, জি স্যার। তাহলে আমরা এর পরের প্রবলেমে চলে যাচ্ছি, যেটা ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ার ওখানেও অ্যাপ্লিকেশন আছে, সেটা হচ্ছে এই প্রবলেমটা।
স্যার আমরা স্যার আগের ম্যাথটা যদি সাপোজ সবকটা যদি আমরা সেম সাইন হতো, মানে সবকটা যদি নেগেটিভ হতো, সেক্ষেত্রে তো স্যার বুঝতে পারলাম না, আরেকবার বলো। স্যার মানে স্যার আগের ম্যাথটা স্যার মানে আউটপুট ইকুয়েশনটা যদি সবকটা স্যার নেগেটিভ সাইন হতো, সেক্ষেত্রে তো স্যার আচ্ছা, মানে যেটা আমরা এখনই দেখলাম সেটার কথা বলছো এটা? জি স্যার। এখানে যদি সবগুলো নেগেটিভ হতো, ধরো সাপোজ পুরাটা ইকুয়েশনে নেগেটিভ, তাহলে জি তুমি যদি চাও তুমি ইজিলি ইনভার্টিং অ্যাম্পলিফায়ার ইউজ করে করে ফেলতে পারো, কারণ একটা মাইনাস কমন নিলে ইজিলি একবারে হয়ে যাচ্ছে। স্যার। বাট তুমি ডিফারেন্সিয়েশন যদি করা চাও দরকার। যে না আমি এটা ডিফারেনশিয়াল দিয়ে করব, ঠিক আছে, তা এই প্রবলেমতে ধরলাম সবগুলো নেগেটিভ, তাহলে দেখো তো এদের গেইন কত আছে দাদা? স্যার সবকটা যোগফল হবে সবগুলো যোগফল, তো যোগফল কত হবে? এখানে আছে 4, এখানে আছে 5, তাহলে কত হতো? স্যার 9। 9। তাহলে আমরা যেটা করতাম, আমার 9 কোথায় অ্যাড করতে হতো তাহলে ব্যালেন্স করার জন্য? সবগুলো তোমার ইনভার্টিং এ দিয়েছো তুমি বলেছো, তাহলে আমার এখানে কিন্তু 0। জি স্যার, শুধু ইনভার্টিং নিতাম। তাহলে আমরা নন ইনভার্টিং এ 9 গেইন এড করতে হবে। তাহলে আমি পুরো সার্কিটে এই সবগুলো ইনপুট কোথায় দিব? এই যে এখানে দিব, ইনভার্টিং টার্মিনালে বসিয়ে দিব 4টা ইনপুট। আর নন ইনভার্টিং টার্মিনাল আমি কি করব? ব্যালেন্স করার জন্য 0 বা 9 করব, দ্যাট মিন্স আমি এখানে একটা 9 কে নিব, এখানে একটা 1 কে নিব, তাহলে গেইন কত হয়ে যাচ্ছে? 9। দেন এখানে একটা 0 ভোল্ট দিয়ে দিব। জি স্যার। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমি তাহলে 2 মিনিট একটু ব্রেক দিচ্ছি, তোমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে নাও, তারপর আমি পরের টপিকটা স্টার্ট করছি যেটা দেখেছি এখানে, ঠিক আছে? ওকে, তোমাদের কিন্তু আমি মোটামুটি ফুল সিলেবাসের নোট দিয়ে দিয়েছি, শুধু এই ওপেমেটটা বাদে। তো এই ওপেমেটটা অল্প কয়েক 2-3টে টপিক আছে, জাস্ট ওইটা একটু জাস্ট রিঅ্যারেঞ্জ করে আমি তোমাদেরকে এটাও দিয়ে দিব। আর এছাড়া এরপরের যে টপিক ছিল, দ্যাট মিনস ফিল্টার আর অসিলেটর, ওখান থেকে আমাদের যেটা দেখতে হবে, প্লাস যে ডেরিভেশন গুলি আছে, দ্যাট মিনস ওখানে বেসিক্যালি আমাদের সব থিওরিটিক্যাল কিছু ম্যাথ আছে, ওইটাও ডাইরেক্টলি ওই থিওরির সাথে রিলেটেড। তো ওইগুলো বেশিরভাগ জিনিসই তোমাদের দেখে নিতে হবে, বাট আমি পুরোটা জিনিসই এখানে ওভারভিউ দিব, আর যেসব জিনিসগুলো আমাদের আসলে বুঝার বিষয় আছে সেগুলো আমি এক্সপ্লেন করে দিব। ঠিক আছে, তোমরা ওই নোটগুলো একটু দেখে নিও, যে ওখানে কোনো কিছু যদি তোমাদের বুঝতে সমস্যা থাকে তাহলে ওটাও মার্ক করে রাখতে পারো, দেন আমি যখন দেখাবো ওকে বললাম এটা আরো বেশি করে এক্সপ্লেন করে দিও, মানে ভালো করে বুঝি। আচ্ছা, আরেকটা ইস্যু হচ্ছে তোমাদের নেক্সট উইকে আমরা একটা এক্সাম নিব ওপেম এর উপরে, ঠিক আছে? তা তোমরা মোটামুটি প্রিপারেশন নিয়ে রেখো, যে আজকে যতটুকু দেখালাম এই পর্যন্ত একটা ওপেম এর কুইজ নিব, ওটার জন্য তোমরা প্রিপারেশন নিয়ে নিও, ঠিক আছে? আমি অন্য সেকশনের সাথে কথা বলেছি, তারা বলেছে যে তোমাদের সব ব্যাচ একসাথে কথা বলে দেন ফাইনালি জানাবে, এই জন্য আমি আর ডেট জানাচ্ছি না, বাট ওইটা নেক্সট উইকেই হবে। শুনতে পেরেছো সবাই? জি স্যার। ওকে, তাহলে কন্টিনিউ করি, ঠিক আছে? ওকে, ওপেন দিয়ে আরো কিছু জিনিস যেমন করা যায়, সেটা খুব ইম্পর্টেন্ট, যে আমরা ওপেন দিয়ে চাইলে অ্যানালগ কম্পিউটার টাইপের জিনিসও ডিজাইন করতে পারি, দ্যাট মিনস ক্যালকুলেটর টাইপের জিনিসও আমরা ডিজাইন করতে পারি। তো আমরা অলরেডি এর আগে দেখেছি যে ওপেন দিয়ে অ্যাডার, সাবট্রাকশন, আমরা চাইলে ওপেন দিয়ে অ্যাম্পলিফায়ার যেমন দেখেছি, ঠিক আছে, ইন্টিগ্রেটর, ডিফারেন্সিয়েটর দেখেছি। এরপরে ওপেন দিয়ে চাইলে আমরা লগ অ্যাম্পলিফায়ার বা মাল্টিপ্লেয়ারও বানাতে পারি। ওকে, তো আমরা এখন যেটা দেখবো এটা হচ্ছে যে ওপেন ইউজ করে কিভাবে এরকম ভেরিয়েবল রিলেটেড যে ইকুয়েশন আছে এগুলো সলভ করা যায়। আচ্ছা, আমরা আরো কিছু জিনিস দেখবো, এটা তো বলে আসি তাহলে বুঝতে পারবা, যে আমরা ওপেন দিয়ে চাইলে এই অ্যানালগ কম্পিউটার যেটা বলছি তার মাধ্যমে আমরা চাইলে এরকম ডিফারেন্সিয়াল যে ইকুয়েশন আছে, যেখানে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়াল দুই জিনিসই আছে, এই টাইপের সার্কিট বা এই টাইপের সিস্টেমের রেসপন্স কেমন হবে সেটা দেখতে পারি। দেন আমরা চাইলে
ট্রান্সফার ফাংশনের কিভাবে ওপেম দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি সেই জিনিসগুলো আমরা এই কোর্সে দেখবো। Okay, তবে ফার্স্টে আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে ওপেম ইউজ করে কিভাবে এরকম আননোন ভেরিয়েবলস বের করা যায়। তো সাপোজ ধরো ওপেম এর যদি আমরা এই টাইপের ইকুয়েশন ডিজাইন করে আমরা এই যে ভেরিয়েবল গুলি আছে যেমন এক্স ওয়াই জেড এদের ভ্যালু কত এটা মেজার করতে পারি, তাহলে আমরা আজকে ফার্স্টে এই প্রসেসটাই দেখবো। তো এখানে তিনটে ইকুয়েশন দেওয়া আছে এবং আননোনও আছে তিনটা। তা আমাকে ফার্স্টে বলো যে আমার যদি আননোন থাকতো চারটা তাহলে কি এই তিনটে ইকুয়েশন দিয়ে বের করা যেত? চারটা লাগতো তো। স্যার চারটে। আচ্ছা, এখন আমার আননোন আছে তিনটা বা ইকুয়েশন দেওয়া আছে চারটা, তাহলে বের করা যাবে? স্যার যাবে। আচ্ছা, ইকুয়েশন এখন আননোন আছে তিনটা বাট ইকুয়েশন দেওয়া আছে দুইটা, তা আমরা দুইটার সাথে আরে ওই দুইটাকে যোগ করে থার্ড ইকুয়েশন বানিয়ে নিলাম, এভাবে কি করা যাবে? ধরো আমাদের এই দুইটা ইকুয়েশন আছে, তা আমরা এই দুইটাকে যোগ বিয়োগ করে এক্স ওয়াই রিলেটেড আরেকটা থার্ড ইকুয়েশন বানালাম, তাহলে কি হবে? স্যার তিনটে কোশ্চেন তো লাগবে, তিনটা আননোন জন্য। যোগ তিনটা কি হতে হবে? তিনটে কোশ্চেন তো লাগবে স্যার, হ্যাঁ, আলাদা question। হ্যাঁ আমি তো বললাম যে এই দুইটাকে যোগ করে থার্ড ইকুয়েশন জেনারেট করলাম, তাহলে হবে? হবে তো না না। মনে রাখতে হবে যে বেসিক্যালি আমরা নর্মালি এরকম প্রসিডিওর হচ্ছে যে আমরা তিনটা ইন্ডিভিজুয়াল ইকুয়েশন মানে ইউজ করবো, মানে ডিপেন্ডেন্ট না, ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশন ইউজ হতে হবে, ঠিক আছে? তা আমরা একটা ইকুয়েশনকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে আরেকটা ইকুয়েশন বানাবো এরকম জিনিস করলে হবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের কাজ হচ্ছে যে আমরা এই ইকুয়েশনটা সলভ করব, তার এটা ওপেন দিয়ে করার জন্য যে প্রসেস সেটা আমরা দেখব। তবে এখানে আবার বলে দেওয়া আছে যে ওপেন এর বায়াসিং ধরো এরকম কিছু একটা দেওয়া আছে, তার মানে আমাকে এই বায়াসিং রেঞ্জ সেট করে এটার সলিউশন বের করতে হবে। তার প্রসেস থেকে আমরা এখানে ম্যাথমেটিক্যালি দেখবো, আমরা আসলে রান দিয়ে দেখার উপায় নেই, বাট তোমরা এই সার্কিটটা যেটা আমরা দেখবো এটা সিমুলেট করে অথবা কখনো সুযোগ হলে ল্যাবে গিয়ে বসিয়েও দেখতে পারো যে রেজাল্ট হুবহু মিলবে। আচ্ছা, তার প্রসেসকে সেটা দেখি যে আমাদের যে তিনটে ইকুয়েশন আছে, তা আমাদের এই ইকুয়েশন গুলিকে আমরা যে কোনো তিনটা ইকুয়েশনের মধ্যে একটা ইকুয়েশন নিয়ে যে কোনো একটা ভেরিয়েবলের জন্য আমরা রিরাইট করবো, দ্যাট মিনস হচ্ছে আমরা এইভাবে সিম্পল করে নিব। তাই এটা যে কোনো অর্ডারে হতে হবে, তুমি 1 নাম্বার থেকে যে প্রথমটা বের করতে হবে নট নেসেসারি, যেটা থেকে বের করলে তোমার জন্য সুবিধা তুমি যে কোনো একটা নিবে। তা ধরো আমরা প্রথমে এটার জন্য নিয়েছি এক্স বের করার জন্য, তাহলে আমরা এখান থেকে এক্স এর জন্য ইকুয়েশন থেকে রিঅ্যারেঞ্জ করেছি, এরকম একটা ইকুয়েশন পেয়েছি, তা ধরলাম এটাকে একটা নাম্বার দিয়ে দিলাম। আমি যেহেতু এটা নিয়ে নিয়েছি তাহলে আমি পরবর্তী ইকুয়েশন নিচ্ছি, এখান থেকে আমরা ওয়াই বা জেড বের করতে পারবো। তো আমি যদি এটার জন্য ওয়াই বের করি তাহলে আমরা এই প্যাটার্নে নেওয়া যায়, সবগুলো এক সাইডে নিয়ে শুধু ওয়াই এর জন্য ইকুয়েশনটাকে আমরা লিখে নিলাম, ঠিক আছে? এটাকে আরেকটা ইকুয়েশন নাম্বার দিতে, তো আমাদের এটা নেওয়া হয়ে গেল। সো লাস্ট যেটা আছে এটা দিয়ে আমরা লাস্ট ভেরিয়েবলের জন্য রিঅ্যারেঞ্জ করে এরকম একটা প্যাটার্ন পাবো। সো এই জিনিসটা কি বুঝতে পেরেছি? জি স্যার। আমরা যে কোনো অর্ডারে নিতে পারি। সাপোজ ধরো আমার এখানে 2 ছিল না, শুধু y ছিল, তাহলে আমরা এই ভেরিয়েবলটা y এর জন্য লেখা আমার জন্য ইজি না? জি স্যার। প্রথমটাতে শুধু z ছিল, ধরো 4z না, তাহলে আমি প্রথমটা z এর জন্য লিখতে পারতাম না? তা তোমার যেভাবে সুবিধা তুমি ওইভাবে নিবা, নিয়ে তিনটেই নিতে হবে না, আলাদা আলাদা এরকম ইকুয়েশন প্যাটার্ন আমাদের রেডি করতে হবে। করার পরে আমাদের কাজ হচ্ছে যে আমাদের এখানে আমরা যেহেতু ডিফারেনশিয়াল অ্যামপ্লিফায়ার দিয়ে কাজ করতে যাচ্ছি, যেহেতু যোগ বিয়োগ দুইটাই আছে, তা আমরা ওপেম দিয়ে মানে ওপেম এর যদি আরেকটা অ্যাডার যেটা ছিল ইনভার্টিং অ্যাডার ওখানে করলে আমরা দুইটা করে ওপেম লাগবে, তা আমরা ওইটা ইগনোর করে ডিফারেনশিয়াল অ্যামপ্লিফায়ার দিয়ে এটা করতে যাচ্ছি। তা আমাদের ইকুয়েশনটা ছিল এরকম, খেয়াল করে দেখো এটা হচ্ছে মাইনাস, এটা মাইনাস, এ একটা হচ্ছে প্লাস, বাট এটা ডাইরেক্টলি একটা ইনপুট 20। আমরা জানি কোন একটা ভ্যালুকে দুইভাবে মানে এইভাবে রিপ্রেজেন্ট করা যায়, সেটা হচ্ছে তার ফার্স্টে তার গেইন, তারপরে তার গেইনের সাথে একটা তুমি ইনপুট হিসেবে ওই ভ্যালুটাকে বানাতে পারো, ঠিক আছে? এখানে দেওয়া আছে 20, তার মানে আমি যদি 20 সেট করতে চাই আমি অনেকভাবে 20 বানাতে পারি। কিভাবে? আমি গেইন 20 নিয়ে ইনপুট 1 দিতে পারি, অথবা অপোজিটটা করতে পারি, যে কোনো আরো অন্য যে কম্বিনেশন আছে আমি এগুলো যে কোনো নিতে পারো। তো এখানে তোমার পুরোটাই তোমার ফ্রিডম, তুমি যেটা নিলে তোমার সার্কিটে মিলানো তোমার জন্য ইজি হবে তুমি ওইরকম একটা কিছু ধরে নিবা। তা আমরা ক্যালকুলেশনের সুবিধা একটা ধরে নিলাম, ওকে আমরা গেইন যদি 1 নেই
ইনপুট 20 দিয়ে দিলে গেইন 1 অ্যাডজাস্ট করা অনেক বেশি ইজি। এটা কি বুঝতে পারছি? জি স্যার। ওকে, তাহলে আমরা গেইন 1 নিয়ে নিলাম। তো আমরা গেইন 1 নিয়ে খেয়াল করে দেখো এই দুইটা তো মাইনাস, মাইনাস মানে কোথায় যাবে? কোন টার্মিনাল ইনপুট দিতে হবে? ইনভার্টিং। আর নন ইনভার্টিং এ কিছু আছে এখানে এ একটাই, তাই সেখানে আমরা কত দিচ্ছি? 20 20 কি আমরা ইনপুট হিসেবে দিচ্ছি না গেইন হিসেবে দিচ্ছি? গেইন স্যার, গেইন তো 1। গেইন আমরা আমরা ওইটা হিসাব করছি, কিন্তু আমরা যখন রেশিও ব্যালেন্স করবো আমাদের কিন্তু কোনটা দিতে হবে, গেইনটা না ইনপুটটা? স্যার গেইন। গেইন। তাহলে আমরা এই জন্য বলছি যে নন ইনভার্টিং আমরা 1 দিয়েছি। তা আমরা এখানে যদি 1 না দিয়ে এখানে 20 দিতাম তাহলে আমাকে কিন্তু সার্কিটটা একই রেজাল্ট আনতে গেলে এখানে অ্যাড করতে হতো। আর ইনভার্টিং টার্মিনালে কি আছে দেখো, 2/3 আর 2, তাহলে এটাকে যদি সাম করো তাহলে এখানে কত হয়ে যাবে? এটা হবে না? তাহলে এটা মিন্স হচ্ছে কত আসো 3.5, আর এখানে কত আছে 1। তাহলে কোথায় আমাকে ব্যালেন্স করার জন্য অ্যাডিশনাল জিনিস অ্যাড করা উচিত, নন ইনভার্টিং এ না ইনভার্টিং এ? নন ইনভার্টিং। নন ইনভার্টিং এ 1 আছে আর এখানে আছে, তাহলে আমি এটা বিয়োগ করে দেখলাম যে এই ভ্যালুতে আমার দরকার, সো আমি নন ইনভার্টিং এ এটা 0 ইনপুটের সাথে এটা কানেক্ট করে দিব। বাট সাপোজ যদি আমি এখানে এই জিনিস না নিয়ে বলতাম এটা ছিল 20 × 1 নিয়ে নিতাম, তাহলে কি হতো? স্যার তো ইনভার্টিং স্যার অ্যাড করতাম। তাহলে উপরে হয়ে যেত 20 আর নিচে হচ্ছে কত হচ্ছে 3.5, তাহলে আমাকে 20 বানানোর জন্য এখানে আর কত অ্যাড করতে হতো? 16.5। 16.5। তো ওই হিসেবে আমাকে একটা এক্সট্রা ব্রাঞ্চ অ্যাড করতে হতো। সো এটা তোমার উপরে, তুমি কিভাবে ডিজাইন করবে। ওকে, তাহলে এটা নেওয়ার পরে তা আমরা যেহেতু ধরে নিয়েছি ধরো যে ফার্স্টে আমাদের রেজিস্ট্যান্স ভ্যালু 10K, তাহলে আমরা এই জন্য আর লিখে দিচ্ছি, আর রেজিস্ট্যান্স লিখছি না এখানে। ওকে, তো এটা যদি আর হয় তাহলে আমরা যদি চাই যে এই গেইনটা আনতে এখানে আর, তাহলে এটা কার সাথে ছিল খেয়াল করে দেখো, যদি এটা দেখি ওয়াই সাথে হচ্ছে 3/2, তাহলে আমি এখানে কত বসাতে হবে? 3/2 বসাতে হবে না 2/3 বসাতে হবে? এখানে উল্টা বসাচ্ছি কেন, এটা কি বুঝতে পারছি? আমাদের গেইনের ফর্মুলা কি ছিল? এটাকে ছিল যদি বলি আর বি, আর এটা ছিল হচ্ছে আর বি 1, তাহলে আমাদের গেইনটা এরকম ছিল না যে আর বি ডিভাইড বাই আর বি 1। তাহলে আমাদের এখানে হচ্ছে কত, এখানে আছে আর, আর নিচে তুমি যদি এই গেইন আনতে চাও যে আমার গেইনটা আনতে হবে 3/2, তাহলে এখানে বসাতে হবে 2r/3, তাহলে তো এটা আসবে। বুঝতে পেরেছি কি? জি স্যার। তাহলে আমাদের যে গেইনটা হবে যখন আমরা এখানে রেজিস্ট্যান্স বসাবো এটা তার ইনভার্ট করে বসাতে হবে। তো আমাদের এখানে যেহেতু 3/2 ছিল তাহলে আমাদের এখানে 2/3 বসাতে হবে। আর এখানে গেইন কত আছে? 2। 2, তাহলে এখানে কত তো বসাতে হবে 1/2। 1/2। এখানে কত আছে 1, তাহলে আমরা এখানে 1ই বসাই দিব, মানে 1/1 এর এক সেমই থাকবে। এখন ব্যালেন্স করার জন্য কতটুকু শর্টেজ ছিল এখানে? 5/2। 5/2 শর্টেজ আছে, তাহলে আমরা এটা একটা এক্সট্রা ব্রাঞ্চ দিয়ে ওখানে 0 ভোল্ট দিয়ে 2/5 হিসেবে অ্যাড করে দিব। বুঝতে পেরেছি কি এবার? জি স্যার। ওকে, তাহলে এইভাবে করে আমরা একটা ইকুয়েশন পেলাম, বাট এই ইকুয়েশনে যেহেতু দেখো আমরা জেড আর ওয়াই ইনপুট দিচ্ছি আর আমরা আউটপুট পাচ্ছি কি এক্স, তার মানে একটা ভেরিয়েবলের জন্য করেছো। এখন আমরা চাচ্ছি সেকেন্ডের জন্য করতে। সেকেন্ডের জন্য যদি করো তাহলে এটা ছিল সেকেন্ডের ইকুয়েশন এই পর্যন্ত। তো এইখানে দেখো এক্সট্রা যে ভ্যালু যেটা ছিল, যেটা এক্স ওয়াই বা এটা বাদে ছিল, সেটা ছিল হাফ। তাই এটা যদি হাফ হয় তাহলে আমরা কি করতে পারি, গেইনটাকে হাফ সেট করে ইনপুট 1 করতে পারি। কেন করলাম দেখো, এইখানে একটা এক্সট্রা নন ইনভার্টিং এও একটা হাফ আছে না? জি স্যার। আমরা যদি এই হাফ থেকে গেইন নেই তাহলে আমার গেইন অ্যাডজাস্ট করে ইজি হবে, বাট আমি যদি এখানে 1 নেই তাহলে আমার ক্যালকুলেশনটা একটু কমপ্লেক্স হয়ে যাবে। তা দেখো খেয়াল করে নন ইনভার্টিং টার্মিনালে নেট গেইন হচ্ছে এটা, আর ইনভার্টিং এ হাফ ছিল। সো বিয়োগ করলে দেখো ওখানে ওই 3/4 যদি অ্যাড করতে হবে এই বাড়তি জিনিসটা। এটা কি বুঝতে পারলাম? তারপর এই যে সিলেক্ট করবা এইসব পার্টিকুলার কেসে আমি যে এইখানে এই জিনিসটা এইভাবে না নিয়ে আমি যদি এইভাবে নিতাম ভুল হতো?
না তার মানে তোমার যেভাবে সুবিধা তুমি এভাবে নিতে পারো ইকুয়েশন মিলানোর জন্য। ওকে, তাহলে আমরা যে ভ্যালুতে পেলাম এই ভ্যালুর জন্য যদি এখন আমরা প্লট করি, তাহলে খেয়াল করে দেখো এক্স এর সাথে হচ্ছে কি, ফার্স্ট থেকে যদি চেক করি, এক্স হচ্ছে 3/4 এবং নন ইনভার্টিং এ, তাহলে আমরা নন ইনভার্টিং এ এক্স বসিয়ে দিয়েছি, 3/4 ছিল, তাহলে এখানে 4/3 বসাতে হবে। বুঝতে পেরেছি? জেড হচ্ছে 1/2, এটাও নন ইনভার্টিং এ, তাহলে আমরা এটাও এখানে যাচ্ছি, নন ইনভার্টিং এ বসেছে 1/2 মানে 2/1 বসাবো, মানে টোয়াইস আর বসাচ্ছে। দেন এখানে ছিল 1/2, তাহলে এখানেও বসাতে হবে টোয়াইস আর, যেহেতু 1 ভোল্ট ইনপুট। আর ব্যালেন্স করার জন্য কি কতটুকু শর্টেজ ছিল, 3/4, সো আমরা 4/3 হিসেবে গ্রাউন্ড দিয়ে দিয়েছি। সো এই পর্যন্ত যেটা দেখলাম এটা কি বুঝতে পেরেছি, ক্লিয়ার হয়েছে? জি স্যার। তাহলে সিমিলার ওয়েতে লাস্ট যে ইকুয়েশন ছিল লাস্ট আমরা জেড এর জন্য, সেটা আমরা একই প্যাটার্নে করব। এখানে আমরা যদি দেখি নন ইনভার্টিং ইনপুটের ভ্যালু হচ্ছে এটা, আর ইনভার্টিং টার্মিনালের ভ্যালু হচ্ছে এটা, শর্টেজ হচ্ছে ইনভার্টিং এ এইটুক। সো ইনভার্টিং এ আমরা এইভাবে অ্যাডিশনাল রেজিস্ট্যান্স বসিয়ে এই 1/3 গেইন বসিয়ে দিলাম। এটা আমি আর এক্সপ্লেন করলাম না, বাট প্রসেস তো বুঝতে পেরেছি। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এই যে তিনটে সার্কিট আলাদা এঁকেছি, তোমরা যখন পরীক্ষায় তোমরা নিজেরা করবা, এরকম তিনটে সার্কিট আলাদা আলাদা ড্র করার কোনো দরকার নেই। এটা তোমাদের বোঝানোর জন্য একই পেজে যাতে থাকে বোঝানো যায় আমি ড্র করেছি, তোমরা একবারে এই সার্কিটটা ড্র করবা। ঠিক আছে? দ্যাট মিনস ওই তিনটে সার্কিটে একসাথে ইন্টিগ্রেট করলে এই সার্কিটটা হবে। তোমাদের কাজ হবে তোমরা একটা বড় পেজে নিবে, মানে হোয়াইট পেজে তিনটে সার্কিট বা চারটে সার্কিট যেতেই হোক, এগুলো নিচে নিচে একটার পর একটা ড্র করবা। করার পরে তোমাদের কাজ হবে তোমরা এগুলি কানেক্ট করে দিবা। কিভাবে কানেক্ট করবো, এই তিনটে সার্কিট হচ্ছে ওই উপরে যে সার্কিট গুলো এঁকেছিল সেম সার্কিট, ওখানে শুধু কানেকশন বাদে দেখো খেয়াল করে ড্র করা ছিল। এরপর আমি কি কানেক্ট করছি, যে ওকে যখন আমি এক্স এর ভ্যালু বের করছি, আমি তো বলছি আমার ইনপুটে ওয়াই আর জেড দিতে হবে না, নাকি দিতে হবে না? না দিলে কি এক্স বের হবে? স্যার দেয়া লাগবে না। আচ্ছা, তাহলে আমি তো এক্স ওয়াই জেডই বের করছি, তাহলে আমি দিব কোত্থেকে? কথা কি বুঝতে পারছো? যখন আমি ওয়াই বের করছি তখন তো ওখানে এক্স আর জেড ইনপুট দিতে হবে। তা আমি যদি ওয়াই বের করতে চাই, আমার এক্স ওয়াই জেড এর ভ্যালু বের করতে হবে, আমি তো এগুলো জানি না। সিমিলার ভাবে যখন আমি জেড বের করতে হবে, আমার এক্স এবং ওয়াই এর ভ্যালু জানতে হবে। সো এই সিস্টেমটা হচ্ছে একটা ফিডব্যাক সিস্টেমের মতো, যে আমি এক্স এর ভ্যালু যখন পাবো ওই ভ্যালুটা নিয়ে আমি যেখানে যেখানে এক্স এর ভ্যালু লাগবে পরবর্তী সার্কিট ওখানে কানেক্ট করে দিব। ওয়াই এর ভ্যালু যখন পাবো তখন যে সার্কিট গুলিতে ওয়াই এর ভ্যালু ইনপুট হিসেবে আছে ওখানে দিয়ে দিব। আর যেখানে জেড এর ভ্যালু পাবো ওই ভ্যালুটা নিয়ে যেখানে জেড এর ভ্যালু ইনপুট হিসেবে আছে ওখানে দিয়ে দিব। দেন এই সার্কিটটা তুমি যখন মানে পাওয়ার দিলে যেতে হবে সে এটা ব্যালেন্স আছে ওইভাবে সে ক্যালকুলেট করে এই জায়গার ভ্যালুগুলি মেজার করে ফেলবে। সো আমাদের এই ইনপুটের জন্য এক্স ওয়াই জেড এর ভ্যালু কত হবে তোমরা কি একটু ক্যালকুলেট করে কি আমাকে বলতে পারবা? দেখো তো, এটা ছিল আমার ইকুয়েশন, এক্স ওয়াই জেড এর ভ্যালু কত হবে? একটু ক্যালকুলেটর ইউজ করে বলো কত আসছে। কত আসছে? স্যার ইকুয়েশনটা স্যার একটু দেখা যাবে? দেখো, ওকে, তাহলে আমরা যদি এটা ক্যালকুলেট করি তাহলে আমরা এক্স এর ভ্যালু পাবো 2, ওয়াই এর ভ্যালু কত পাচ্ছি 4, আর স্যার 6। 6। আচ্ছা, তাহলে তোমাদের কাজ হবে তোমরা
প্রসেসটা হিসেবে সার্কিট এটাকে ড্র করবা, করার পরে এক্স ওয়াই জেড এর যে ভ্যালু সেটা ম্যাথমেটিক্যাল ভ্যালু সেটাকে বের করে বলে দিবা। বের করার পরে যেটা বলতে হবে যে এই আউটপুট গুলি যদি সবগুলি তোমার আউটপুটের যে রেঞ্জ, দেখো তো আমাদের এখানে একটা বায়াসিং রেঞ্জ বলা ছিল, কত বলা ছিল কোশ্চেনে বলো তো? তো প্লাস 15 মাইনাস 15। তাহলে আমাদের বায়াসিং যত হয় আমরা জানি আমাদের আউটপুটের রেঞ্জ কি ওর মধ্যে থাকে না, ঠিক আছে কি? তা আমাদের আউটপুট গুলি কি রেঞ্জের মধ্যে আছে? আচ্ছা, তাহলে আমাদের সার্কিটটা পারফেক্টলি কাজ করবে। বাট সামহাও যদি এরকম হয়, মানে এরকম আসলে তুমি এই কথা লিখে শেষ করে দিবা। আর ব্যতিক্রম কি সেটা বলছি, যে সাপোজ আমার একটা ইনপুট আসলো 20 ভোল্ট, এখন বলো এই 20 ভোল্ট কি রেঞ্জের মধ্যে আছে? না স্যার। তখন আমাদের এই কন্ডিশনটা হিসেবে কাজ করতে হবে। কি করতে হবে, যে কোনো একটা ইয়ে যদি আউটপুট রেঞ্জের থেকে বেশি বা কম হয়ে যায়, তাহলে আমাকে দেখো আমাকে যেন এক্স্যাক্টলি জিনিসটা বলো যে এই ভ্যালুটা যদি 20 হয়ে যায়, যখন আমি ইকুয়েশনে বসাবো এই ভ্যালুগুলি কি 20-র জায়গায় আমি কত পাবো এখন, মানে এই পার্টিকুলার সার্কিটে, মানে 20 হলে সার্কিটটা ব্যালেন্স হবে। বাট এখন আমি 20-র জন্য ডিজাইন করেছি, বাট আমার বায়াসিং তো 15, তাহলে এখানে 20-র জায়গায় আমরা কত দেখতে পারবো? স্যার 15 এর কম। 15 এরকম ধরলাম, 15ই পাচ্ছি। এখন এই 15 বসালে কি এই দুইটার ভ্যালু কি 4 আর 6 আসবে, না চেঞ্জ হয়ে অন্য ভ্যালু হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটা একটা প্রবলেম না? তাহলে আমাদের যে কাজ হচ্ছে যে যখনই আমরা দেখবো ক্যালকুলেট করে কোনো একটা ভ্যালু তার রেঞ্জের থেকে বেশি হচ্ছে, তাহলে আমাদের ওই পার্টিকুলার যে মানে ডিজাইন, দ্যাট মিনস যদি আমরা এক্স এর জন্য ডিজাইন করি, তখন আমাদের ওই এক্স এর সার্কিটে গিয়ে তার বায়াসিংটা চেঞ্জ করে দিতে হবে। দ্যাট মিনস এটা আর 15 রাখলে হবে না, তোমার যত দরকার ওই রেঞ্জের একটা ভ্যালু আনতে হবে। দ্যাট মিনস 20 হলে 20 নিতে হবে। কথা কি বুঝতে পেরেছো? জি স্যার। তো এই মডিফিকেশনটা তোমাকে করে রেজাল্টের সময় বলতে হবে যে যেহেতু আমার আউটপুটটা সবগুলো রেঞ্জের মধ্যে আছে তাহলে ঠিক আছে, আর যদি রেঞ্জের মধ্যে না থাকে তাহলে বলতে হবে আউটপুটের রেঞ্জের বাইরে আছে, সো আমার বায়াসিং এর লেভেল চেঞ্জ করতে হবে, আদারওয়াইজ আমার সিগন্যাল মানে আউটপুটের রেজাল্টে এরর আসবে। বুঝতে পেরেছি? সো আজকে এই পর্যন্তই। তোমাদের আর কোনো কোশ্চেন আছে আজকে রিলেটেড? স্যার একটা কথা বলা ছিল স্যার। হ্যাঁ বলো। আচ্ছা স্যার, আমরা সবাই চাচ্ছিলাম হচ্ছে স্যার লাস্টের দুইটা কুইজ স্যার অ্যাসাইনমেন্ট হিসেবে দিলে স্যার হবে? লাস্টে দুইটা অ্যাসাইনমেন্ট দেওয়া যাবে না, এক নিতেই হবে কুইজ। তুমি অ্যাসাইনমেন্ট চাইলে আমি তোমাদের একটা এক্সট্রা অ্যাসাইনমেন্ট দিতে পারি, যেটা কোনোটার মেকআপ হিসেবে নিতে পারি। স্যার অ্যাকচুয়ালি স্যার নেক্সট উইকে আমাদের ল্যাব এন্ড পরীক্ষা স্যার অনেক মানে প্রত্যেক দিনই আছে স্যার, এই জন্য স্যার আমরা অ্যাসাইনমেন্ট এখন চাচ্ছিলাম। তো এটা রেগুলারই থাকবে, বলো অ্যাসাইনমেন্ট দিলেও সেম জিনিসই হবে। তা আচ্ছা, ঠিক আছে, আমি নেক্সট পরীক্ষা তো বললাম যে ওপেম এর ওই পর্যন্ত নিব, আমি বেশি কঠিন করব না, ঠিক আছে? টিপিক্যাল এর মধ্যে দিয়ে দিব। স্যার কাউন্ট কয়টা হবে? কাউন্ট 3টেই হবে। কারণ তোমরা যদি বেশি দিতে চাও সেটা নিয়ে আমি তোমাদের অ্যারেঞ্জ করতে পারি, কিন্তু আমাকে যেহেতু তোমাদের ওবি ফরম্যাটে হচ্ছে আমাকে 3টেই কাউন্ট করতে হবে। স্যার দুইটা না? না, 3টা কাউন্ট করতে হবে। যদি অফিস থেকে আবার 2টা করতে বলে, বাট 2টা তখন বাট আমাকে 3টার খাতা রেডি রাখতে হবে। স্যার তাহলে আমরা 3 নাম্বারটা স্যার অ্যাসাইনমেন্ট হিসেবে দিয়ে দিলে হয় না স্যার? নাম্বার অ্যাসাইনমেন্ট দিলে হবে না, 4 নাম্বার তুমি অ্যাসাইনমেন্ট দিতে পারো। আমি চাচ্ছি তুমি এগুলি কুইজ দাও, পরে তোমার তো অ্যাসাইনমেন্ট হিসেবে আমি নিয়ে নেব। 8টা তুমি কুইজ হিসেবে দাও, মানে এক্সাম হিসেবে, ঠিক আছে? আর তোমাদের লাস্ট উইকে কুইজ থাকবে সবসময়, এটা কিছু করার নাই। তাহলে আমার উচিত ছিল আরো আগেই নিয়ে নেওয়া। স্যার আমাদের আগের কুইজের মার্কস গুলো দেওয়া হয়নি। হ্যাঁ, ওইটা আমি নেক্সট উইকে দিয়ে দিব। যে বললাম না তো যে আমি একটা টাইম 2টা কাজ তো করতে পারছি না। তুমি যেমন তোমাদের কুইজের পেশায় আছো, আমি ওইভাবে তোমাদের গুছাই দিতে গেলে আমাকে সময় দিতে হবে, আর নাহলে আমি ওইভাবে বলে দিব। বুঝতে পারছো? তবে নেক্সট উইকের মধ্যে ইনশাআল্লাহ ওগুলো দিয়ে দিব। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। স্যার হ্যাঁ বলো। স্যার সিমুলেশন ল্যাব ফাইনাল নিয়ে স্যার একটু কথা ছিল স্যার। হ্যাঁ বলো, সমস্যা নেই। স্যার আমাদের কি মানে যেটা স্যার শুনতেছি 3 সেকশন মিলায় কোনো স্যার পরীক্ষা হবে? হ্যাঁ, একটা পরীক্ষা হবে, ওইটা বেসিক্যালি ছোটখাটো জিনিসের উপরে মানে কোশ্চেন থাকবে, ওইগুলো অ্যান্সার দিতে হবে, কমন এক্সাম হবে। স্যার ওটা কি ভাইভা টাইপের নাকি স্যার? ওইটা ভাইভা টাইপের না, ছোট কোশ্চেন অ্যান্সার দিতে হতে পারে, মাল্টিপল চয়েস থাকতে পারে।
আচ্ছা স্যার। স্যার স্যার ওটা কি আমাদের আর কি সিমুলেশন করতে হবে অন্যান্য নাকি স্যার খাতায় লিখতে হবে স্যার? ওখানে তোমার কিছু কোশ্চেন থাকবে, সেটা হয়তো বা সিমুলেট করে রেজাল্ট বের করে দিতে হতে পারে, এরকমও হতে পারে, বাট মানে অ্যান্সার গুলো তোমাকে অনলাইনেই করে দেখে দিতে হবে, তুমি আচ্ছা নিজে স্যার। ভেরিফাই করে রেজাল্ট দিবা স্যার স্যার গুগল ফর্মে স্যার। গুগল ফর্মে। স্যার আমাদের এই যে এই পরীক্ষাটা স্যার কবে হবে স্যার? অন্যান্য কুইজের ডেট গুলা দেওয়া আমি লাগতেছে এটা তো। দিতে চাচ্ছিলাম কোনটা, মানে সিমুলেশনেরটা। জি স্যার। এটা স্যার আমাকে একটু বলেছে যে স্যার মানে তোমাদের মার্চের মধ্যে না হলে স্যার ভালো হয় স্যার। মার্চে আমাদের স্যার প্রতিদিন একটা দুইটা করেও আছে, এরকম হইতেছে স্যার। মার্চের পরে কবে নিব? স্যার মানে যদি এপ্রিলের ফার্স্ট উইকে নেওয়া যায় স্যার, আমাদের দিতে কিন্তু সমস্যা এপ্রিলে নেই। ফার্স্ট উইক তো ইউনিভার্সিটি ক্লাস হবে, তোমাকে কে বলছে? স্যার ক্লাস হবে না স্যার, মানে পরীক্ষাটা যদি স্যার কোনোভাবে একটু পিছানো যায় তো স্যার। এখন আমরা তো স্যার ক্লাস টাইমের, প্রতিদিন স্যার আমাদের মানে ল্যাব ফাইনাল গুলা অনেকগুলা দেখো পার্টে আমাদের হইতেছে তো, বুঝতে এই পেরেছি, জন্য মানে আমাদের স্যার। অফিসিয়াল ইয়ে হিসেবে আমাদের সবকিছু এই মাসের মধ্যে শেষ করতে হবে। অফিসিয়ালি ক্লাসের তারিখ হচ্ছে 1 তারিখ, তা 1 এপ্রিলের আগে সব শেষ করতে হবে। জি স্যার। আমরা এর আগে আমাকে যে কোনো টাইম বলো, আমি নিব, সেটা শনিবার হলেও আমার সমস্যা নেই। কিন্তু স্যার শনিবারেও স্যার আমাদের ল্যাব ফাইনাল স্যার, অনেকগুলা পার্টে তো এই জন্য স্যার। হ্যাঁ বুঝতে মানে পেরেছি, বাট আর না হলেও দেখা যাচ্ছে স্যার একসাথে পরীক্ষা তো, আমাদের না থাকলেও অন্য সেকশনে আচ্ছা, আছে তোমাদের স্যার। জন্য যেটা ফ্রিডম দিতে পারছি সেটা হচ্ছে তোমরা একটা কাজ করো, তোমরা এ বি সেকশন মিলে ডিসকাস করো যে তোমরা সিমুলেশন ল্যাব ফাইনাল কবে দিতে চাও, সেটা আমাকে জানাও, কোনো সমস্যা নাই। বাট 1 তারিখের আগে বা লাস্ট 1 তারিখ এপ্রিলের, আর এই কুইজটাও নেক্সট উইকে কবে দিবা, এই দুইটা ফাইনাল করে আমাকে জানাও আচ্ছা স্যার। এই বৃহস্পতিবারের মধ্যে, ঠিক আছে? আচ্ছা স্যার। স্যার তার মানে 1 তারিখ হলে স্যার দেওয়া যাবে? হ্যাঁ মানে আমি বলছি নেক্সট কুইজ, আজকে 15 তারিখ, তো কি বলেছি, তাহলে নেক্সট উইকে কবে কুইজ দিবা সেটা ফাইনালাইজ করবো, তাহলে আমি ওইটার সাথে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব লাস্টের টপিকের উপরে। আর এর মধ্যে মানে নেক্সট উইকে বা লাস্ট উইকে তোমরা কবে তোমাদের সিমুলেশন ল্যাব টেস্ট দিতে যাচ্ছ যেটা বলছি, ল্যাব ফাইনাল, জি স্যার। ওটা জি দুইটাই স্যার। এই উইকে বৃহস্পতিবারের মধ্যে ডিসকাস করে জানাবে। আচ্ছা স্যার। আচ্ছা। তাহলে ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার।